আমন্ত্রণ জানাচ্ছি ভূতের বাক্সের দ্বিতীয় এপিসোডে। আপনাদের সাথে আছি আমি নীতি। আজকে আপনারা শুনবেন হাড় হিম করা ভূতের গল্প নীলকণ্ঠ নিবাস। আজকের গল্পের কথক জাফর ও বাবন। চলুন আমরা শুনে আসি নীলকণ্ঠ নিবাসের সেই রহস্যজনক ভূতের গল্প। কলকাতার ঘিঞ্জি গলি আর মেকি সভ্যতার কোলাহল থেকে বহু দূরে বীরভূমের এক জনশূন্য প্রান্তরে দাঁড়িয়ে আছে নীলকণ্ঠ নিবাস। বাড়িটি কোনো সাধারণ প্রাচীন অট্টালিকা নয়। লাল ইটের সেই বিশালাকার আয়তনকে ঘিরে আছে অসংখ্য প্রাচীন বট আর অশ্বত্থ গাছ, যাদের ঝুড়ি নামা ডালগুলো যেন বাড়িটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে মাটির নিচে টেনে নিয়ে যেতে চাইছে। অয়ন একজন প্রফেশনাল সাউন্ড ডিজাইনার এবং অ্যাকুস্টিক রিসার্চার। তার নেশা হলো এমন সব শব্দ সংগ্রহ করা যা সাধারণ মানুষের শ্রুতির অতীত। সে বহু বছর ধরে ডেড স্পেস বা অ্যাকুস্টিক ভল্ট নিয়ে কাজ করছে, কিন্তু ইন্টারনেটে একটি অতি দুষ্প্রাপ্য ডিজিটাল আর্কাইভে নীলকণ্ঠ নিবাসের কথা পড়ার পর থেকে তার রাতের ঘুম উড়ে গিয়েছিল। দলিলে লেখা ছিল, এই বাড়ির 3 তলার কোণঠাসা ঘরটি নাকি জগতের সমস্ত শব্দ গিলে নেয়। একে বলা হতো নিঃশব্দের কক্ষ। কথিত আছে, সপ্তদশ শতাব্দীতে নীলকণ্ঠ নামক এক তান্ত্রিক সেখানে মৌন সাধনা করতেন। তার মৃত্যুর পর ঘরটি নাকি নিজেই এক জ্যান্ত সত্তায় পরিণত হয়েছে। পরদিন নয়ন নীলকণ্ঠ নিবাসের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। যেতে যেতে তার ভালোই লাগছিল। মানুষজন নেই তেমন, শহরের কোলাহল নেই, অন্যরকম শান্তিপূর্ণ পরিবেশ। অয়নের সাথে আছে তার অত্যন্ত সংবেদনশীল প্যারাটপিক মাইক্রোফোন, অডিও ইন্টারফেস এবং জাপানিজ হাই এন্ড হেডফোন। সে বিশ্বাস করে, যেখানে মানুষ কিছু শুনতে পায় না, সেখানে অন্য কোনো জগতের ফ্রিকোয়েন্সি ধরা পড়তে পারে। ঘণ্টাখানেকের যাত্রার পর অবশেষে সে পৌঁছে গেল গন্তব্যে। অয়ন যখন সেখানে পৌঁছালো, তখন গোধূলির আলো ফুরিয়ে আসছে। দিগন্তে মেঘ জমেছে কালো পাহাড়ের মতো। বাড়িটা একজন কেয়ারটেকার আছে, নাম বলাই গুপ্ত। কেয়ারটেকার বলাই কাকা খুব একটা মিশুক মানুষ নন, নিজ মনেই বলল অয়ন। বয়সের ভারে নুইয়ে পড়া শরীর, গায়ের চামড়া কুঁচকে যেন প্রাচীন পাণ্ডুলিপি। অয়নকে দেখে তিনি এক অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তার চোখের মণি দুটো ফ্যাকাশে, যেন অনেক কাল তিনি কোনো আলো দেখেননি। অয়নকে ঘরটা দেখিয়ে দিয়ে বলাই কাকা ভাঙা গলায় বললেন, বাবা, এ বাড়িতে রাত বিরেতে অনেক কিছু শোনা যায় বলে লোকে ভয় পায়, কিন্তু এই ঘরটা উল্টো। এখানে কিছু শুনতে না পাওয়াটাই ভয়ের। এই ঘরে একবার একটা পাখি ঢুকেছিল। 3 দিন ডানা ঝাপটিয়ে মরার আগে পর্যন্ত সে একবারও ডাকতে পারেনি। সব শব্দ এখানে জমা হয়ে থাকে, কেউ ফেরত পায় না। অয়ন মৃদু হেসে ব্যাগ থেকে তার দামি গিয়ার বের করতে করতে বলল, কাকা, আমি সেই না পাওয়া শব্দগুলোই খুঁজতে এসেছি, চিন্তা করবেন না। বলাই কাকা চলে যাওয়ার আগে দরজার কপাটে হাত রেখে বিড়বিড় করে বললেন, সব শব্দ রেকর্ড করো বাবা, কিন্তু যেটা শুনতে পাবে না সেটা খোঁজার চেষ্টা করো না, কারণ যে শব্দ মানুষ শুনতে পায় না সেটা শোনার মানে হলো মৃত্যুর আমন্ত্রণ। রাত 11:45। অয়ন তার ল্যাপটপ অন করে মাইক্রোফোনটি ঘরের মাঝখানে ট্রাইপডে বসালো। ঘরটা অস্বাভাবিকভাবে উঁচু। 20 বর্গার ছাদ থেকে ঝুলে আছে শতাব্দী প্রাচীন ধুলোমাখা মাকড়সার জাল। জানলার ঘরঘড়িগুলো বন্ধ, তাও ঘরটা বরফ শীতল। অয়ন হেডফোনটা কানে লাগালো। সাধারণত একেবারে শান্ত ঘরেও একটা বেইজ লেভেল নয়েজ থাকে, বাতাসের ঘর্ষণ, পোকামাকড়ের ডাক বা দূরের কোনো ট্রেনের সিটি। কিন্তু এখানে সব শূন্য। ডেসিবেল মিটারের কাঁটাটি একদম নিচের দিকে আটকে আছে। সে একটি দেশলাই কাঠি জ্বালালো। বিস্ময়করভাবে কাঠি জ্বলার সেই চিরচেনা খস শব্দটা হলো না। অয়ন নিজের কান হাতড়ে দেখল, সে শুনতে পাচ্ছে না। সে জোরে হাততালি দিল, কিন্তু কোনো আওয়াজ নেই। বাতাসের কম্পন সে অনুভব করতে পারছে, কিন্তু কোনো তরঙ্গ তার কানে পৌঁছাচ্ছে না। সে তার মাইক্রোফোনের গেইন সর্বোচ্চ 1 টেরাহার্জ পর্যন্ত নিয়ে গেল। এবার হেডফোনে একটা চাপা আওয়াজ শুরু হলো। সেটা শব্দ নয়, বরং যেন একটা বিশাল ভ্যাকিউম ক্লিনারকেও চালু করে দিয়েছে বহু দূরে।
এক ধরনের তীব্র চোষণ, যেন ঘরের দেওয়ালগুলো বাতাস থেকে প্রতিটা কম্পন শুষে নিচ্ছে। অয়ন রেকর্ডার চালু করে মৃদু গলে বিড়বিড় করে বলল, আজ 23শে অক্টোবর রাত 12:10 আমি নীলকণ্ঠ নিবাসের সেই ঘরে আছি। এখানে ফিজিক্স কাজ করছে না। হঠাৎ হেডফোনে একটা ঝিঁঝি পোকার ডাক শোনা গেল, কিন্তু সেটা খুব বিকৃত। মনে হচ্ছে যেন পোকাটা মাটির নিচ থেকে নয়, অয়নের মস্তিষ্কের ভেতর থেকে ডাকছে। অয়ন টর্চ জেলে কোনায় কোনায় দেখল। মেঝের ধুলোয় সে কিছু অদ্ভুত রেখা দেখতে পেল। সেগুলো ইঁদুরের পায়ের ছাপ নয়, বরং মনে হচ্ছে যেন কোনো ভারী বস্তু কেউ হিচড়ে টেনে নিয়ে গেছে। পরদিন সকালে ঘুম ভাঙল অয়নের, কিন্তু সে এক বিচিত্র অনুভূতির শিকার হল। সে যখন হাই তুলল, তার মনে হলো তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। সে দ্রুত নিচে নেমে বলাই কাকাকে ডাকতে চাইল, বলাই কাকা। কিন্তু এ কি, তার গলা চিরে স্বর বেরোল না, কেবল ফিসফিসানি। বলাই কাকা এক গ্লাস জল নিয়ে অয়নের দিকে তাকালেন। তার চোখে এক বিচিত্র করুণা। তিনি ইশারায় বুঝিয়ে দিলেন নীলকণ্ঠ নিবাস তার গলার স্বর জমা রাখতে শুরু করেছে। সেদিন দুপুরে অয়ন তার ল্যাপটপে আগের রাতের রেকর্ডিংটা অ্যানালাইজ করতে বসল। যা সে দেখল তাতে তার পিঠের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। অডিওগ্রাফে যেখানে সে নিজের ডায়েরি নোট পড়েছিল, সেখানে তার গলার আওয়াজ নেই, কিন্তু তার বদলে সেখানে একটা রিভার্স ফ্রিকোয়েন্সি দেখা যাচ্ছে। অর্থাৎ অয়ন যা যা বলেছিল, অডিওতে তার ঠিক উল্টো তরঙ্গগুলো রেকর্ড হয়েছে। সে ফাইলটা রিভার্স করে প্লে করল। হেডফোনে তার নিজেরই গলা বেজে উঠল, কিন্তু সেটা অস্বাভাবিক ভারী আর রাগী, অশরীরীর মতো। সেই অশরীরী কণ্ঠস্বর বলছে, আমাকে কেন জাগালে? আমি নিস্তব্ধতা ভোগ করতে চাই। তোমার শব্দগুলো আমার খাবারের নুন মশলার মতো। আমি আরো চাই, আরো শব্দ দাও। অয়ন আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরোতে চাইল, কিন্তু দেখল দরজার খিলটা ভেতর থেকে আটা, অথচ সে এটা বন্ধ করেনি। বাইরে থেকে বলাই কাকার অদ্ভুত হাসির শব্দ শোনা যাচ্ছে, নাকি সেটা বলাই কাকার কণ্ঠস্বরে অন্য কেউ? অয়ন ঘরের এক কোনায় পড়ে থাকা একটা পুরনো সিন্দুক খুঁজে পেল। সিন্দুকটা অনেক কষ্টে খোলার পর সেখানে কিছু হাতে লেখা পুঁথি আর কয়েকটি ধুলো মাখা মাটির পাত্র পাওয়া গেল। পুঁথিগুলো ছিল সংস্কৃত এবং পুরনো বাংলা মিশ্রিত। সেখানে লেখা ছিল শব্দভুক, দ্য সাউন্ড ইটার। পুঁথিতে বলা হয়েছে এই মহাবিশ্বের সৃষ্টির আদিতে ছিল শব্দ, কিন্তু সৃষ্টির সমান্তরালে এক ধ্বংসাত্মক শক্তিরও জন্মেছিল, যারা শব্দ শোষণ করে শক্তি সঞ্চয় করে। নীলকণ্ঠ নামক সেই তান্ত্রিক এমন এক সত্তাকে আবহন করেছিলেন যে কেবল মানুষের চিৎকার আর হাহাতার শোষণ করে তুষ্ট থাকে। যে মানুষ এখানে আসে তার গলার স্বর প্রথমে কেড়ে নেওয়া হয়, তারপর তার হৃদস্পন্দনের শব্দ, আর সব শেষে তার অস্তিত্বের কম্পন। অয়ন বুঝতে পারল কেন তাকে এই ঘরে থাকতে দেওয়া হয়েছে। বলাই কাকা কোনো মানুষ নন, বরং সেই সত্তার একজন প্রহরী মাত্র। তিনি অয়নকে এখানে এনেছেন এই শব্দভুকের দীর্ঘদিনের ক্ষুধা মেটানোর জন্যে। অয়ন অনুভব করল তার ঘড়ির কাঁটার শব্দ এখন ঘরটা গিলে দিচ্ছে। প্রতিটি নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, যেন বাতাস থেকে অক্সিজেন নয়, স্পন্দন শুষে নেওয়া হচ্ছে। ওই রাতে পরে আর কিছু ঘটে না। পরের দিন অনেক চিন্তাভাবনা করে কাটালো অয়ন, আর অপেক্ষা করতে থাকে রাত হবার জন্য। একটা সময় রাত আসে। অয়ন স্থির করল সে হার মানবে না। সে একজন বিজ্ঞানী। যদি এই ঘর শব্দ শোষণ করে, তবে সে এমন এক শব্দ তৈরি করবে যা এই সত্তা সহ্য করতে পারবে না। সে তার সমস্ত ব্যাটারি প্যাক আর স্পিকারগুলো এক লাইনে জুড়ল। সে জানে শব্দের একটি নির্দিষ্ট সীমা আছে, যা অতিক্রম করলে তা ধ্বংসাত্মক হয়ে ওঠে। রাত 1টা বাজার সাথে সাথে ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেল। অয়ন দেখল জানলার কাঁচগুলো নিজের থেকেই কাঁপতে শুরু করেছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ ঘরের মাঝখানে ছাদ থেকে একটা ঘন কালো ধোঁয়ার মতো অবয়ব নামতে শুরু করল। সেটা কোনো মানুষের ভূত নয়, সেটা যেন জমাট বাঁধা একরাশ অন্ধকারের পিণ্ড, যার শরীরের কোনো নির্দিষ্ট আকার নেই। কেবল তার মাঝে মাঝে অজস্র চোখের মতো উজ্জ্বল ছিদ্র দেখা যাচ্ছে, যেগুলো আসলে এক একটি ছোট ছোট ভ্যাকিউম হোল। অয়ন অনুভব করল তার কানে প্রবল ব্যথা শুরু হয়েছে। তার ফুসফুস থেকে বাতাস বেরোচ্ছে, কিন্তু সে শ্বাস নিতে পারছে না। সেই ছায়াটি অয়নের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম হল। অয়ন তার হাতের কন্ট্রোল প্যানেলের সুইচটা অন করে দিল। সে তার ডিরেক্ট ইনজেকশন বক্সে একটি হাই ডেসিবেল পিচ টোন সেট করে রেখেছিল, যা 20,000 হার্টজের বেশি।
সাথে ছিল একটি ফিডব্যাক লুপ। হঠাৎ নিস্তব্ধ সেই ঘরে এক নারকীয় কাণ্ড শুরু হলো। অয়নের কানে ইয়ারপ্লাগ থাকা সত্ত্বেও সে অনুভব করতে পারল মহাকাশ ছিঁড়ে যাবার মতো এক প্রচণ্ড কম্পন। সেই কালো অবয়বটি শব্দের এই তড়িতাঘাটে কুঁকড়ে যেতে লাগল। শব্দহীন ঘরটিতে এখন কৃত্রিম শব্দের এক মহাপ্রলয় চলছে। দেওয়ালের প্লাস্টার ছসে পড়তে লাগল। পুরনো সিন্দুকটি চুরমার হয়ে গেল। সেই কালো সত্তাটি এই শব্দের উচ্চ তরঙ্গ সহ্য করতে পারছিল না। এটি এতদিন কেবল নরম মানুষের গলা আর পাখির ডাক খেয়েছে, কিন্তু ইলেকট্রনিক ফ্রিকোয়েন্সির এই প্রচণ্ড আঘাত তার সহ্য ক্ষমতার বাইরে ছিল। অয়ন দেখল ছায়াটি নিজের ভিতরেই গুটিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন একটা ব্ল্যাক হোল নিজেকেই গিলে ফেলছে। এক সময় এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। অয়ন ছিটকে পড়ল মেঝের অন্য প্রান্তে। পুরো ঘর ধোঁয়ায় ভরে গেল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন হলো অয়ন শুনতে পেল। জানলার বাইরে বৃষ্টির শব্দ, বাতাসের হাহাকার আর ঝিঝি পোকার ডাক। সেই অস্বাভাবিক নিস্তব্ধতা মুছে গেছে। অয়ন জ্ঞান হারানোর আগে শেষবারের মতো রেকর্ডারের দিকে তাকালো। সেখানে শুধু একটা তীব্র সাদা আলো দেখা যাচ্ছিল। পরদিন সকালে নীলকণ্ঠ নিবাসে যখন গ্রামের পুলিশ এলো, তারা দেখল 3 তলার ঘরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ল্যাপটপ, মাইক্রোফোন সব পুড়ে ছাই। কিন্তু অদ্ভুতভাবে অয়নের কোনো খোঁজ পাওয়া গেল না। মেঝেতে শুধু পড়েছিল অয়নের সেই হাই এন্ড হেডফোনটি। বলাই কাকাকে পুলিশ জেরা করতে গিয়ে দেখল বাড়ির নিচে যে ছোট ঘরটাই তিনি থাকতেন সেটি অন্তত 20 বছর ধরে পরিত্যক্ত। সেখানে কেবল কঙ্কাল হয়ে পড়ে আছেন বলাই কাকা। অর্থাৎ অয়ন গত 3 দিন ধরে কার সাথে কথা বলছিল তা একটা অমীমাংসিত রহস্য রয়ে গেল। গ্রামে আজও শোনা যায় নীলকণ্ঠ নিবাসের সেই 3 তলার ঘরটি এখন আর নিস্তব্ধ নয়, বরং মাঝরাতে সেখান থেকে এক অদ্ভুত ইলেকট্রনিক গুঞ্জন শোনা যায়। স্থানীয়রা বলে ওটা অয়নের কণ্ঠস্বর। সে নাকি ওই ঘরের মধ্যেই আটকা পড়ে গেছে। সে কোনো শব্দ করে না, বরং নিজেই একটা শব্দে পরিণত হয়েছে। মাঝে মধ্যে কোনো সাহসী অভিযাত্রী যখন ওই ধ্বংসস্তূপের কাছে যায়, সে তার নিজের মোবাইলের রেকর্ডারে 1 সেকেন্ডের জন্য একটা আওয়াজ শুনতে পায়। তোমরা কি শুনতে পাচ্ছ? আমি রেকর্ড করছি। কিন্তু সেই আওয়াজ শোনার জন্য কেউ আর ফিরে আসে না, কারণ যারা শোনে তারা নিজেরাই সেই শব্দের চিরস্থায়ী শিকার হয়ে যায়। নীলকণ্ঠ নিবাস এখন আর মৌন নয়, এটি এখন অয়নের আর্তনাদের এক অনন্ত প্রতিধ্বনি। কেমন লাগলো আজকের আয়োজন? কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি এরকম ভূতের গল্প থাকে তাহলে তা পাঠাতে পারেন আমাদের মেলে। আজকের মতো বিদায় নিচ্ছি, আর প্লিজ সবাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন।